আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দুর্নীতির মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড। ২,৯৪,৮০,০৮৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের পৃথক ২ ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার বিশেষ জাজ আদালত ৬-এর বিচারক জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। এরপর জানাবো, বিএনপি যদি বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে না পারে সেটি হবে তাদের চরম ব্যর্থতা, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি যদি ক্ষমতায় এসে এবার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারে এটি হবে বিএনপির জন্য চরম ব্যর্থতা। রাজধানীর বনানীর কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বাংলাদেশকে দেশের পাশের দেশের অঙ্গরাজ্য বানাতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল হাসিনা, বললেন রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা, দেশের সীমানা অরক্ষিত করা এবং পাশের দেশ যেন এই দেশকে তার অঙ্গরাজ্য বানাতে পারে এমন একটি পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে জামাতের সফল মন্ত্রী নিজামী মুজাহিদ সহ ১১ জন কে বিচারের নামে প্রহসন করে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে। জানাবো, পদত্যাগ করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পারিবারিক কারণ দেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ সাজ্জাদ আলী। আজ বেলা 12:30টায় তিনি এই অব্যাহতিপত্র স্বাক্ষর করেন। পুলিশ কমিশনে বিষয়গুলো পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মুস্তাফিজুর রহমান। আহসানিস মনসুরকে সরিয়ে দিয়েছে বিএনপি। এবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব শুরু করেছেন। নতুন করে আবারও সারা বাংলাদেশে নতুন করে একটি বড় ধরনের সংকট দেখা দিতে পারে, কারণ আর্থিক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি অনেক সমস্যা মোকাবেলা করে তারপর এ পর্যন্ত এসেছিলেন। তবে তাকে সরিয়ে দেয়া সেটি মোটেও কোনো ধরনের ভালো কোনো কাজ হতে পারে না, এমনটাই জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দুর্নীতির মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড। ২,৯৪,৮০,০৮৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক ২ ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের ওই কর্মকর্তা মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি এই মামলা রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকা আত্মপক্ষ শুনানি শুরু হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনার পরই একরকম নতুন করে আবারও সমালোচনা শুরু হয়। তবে অবশেষে তাকে দুর্নীতি করে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর এখন আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দর মনে নতুন
নতুন করে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছে যে যদি এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শাস্তি দেওয়া হয়, সেটি বিএনপির নেতাকর্মীরা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, সেটি নতুন করে আবার স্পষ্ট হলো। সুতরাং এখন থেকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং পুরো সিস্টেমটিকে আবারও একটি কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে এমনটা মনে করছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। বিএনপি যদি বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, সেটি হবে তাদের চরম ব্যর্থতা, বললেন জামাতের আমির। বিএনপি নতুন করে ক্ষমতায় এসেছে এবং নতুন করে তারা বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারগুলো পুনঃ তদন্ত করবে বলে জানা গেছে। তবে এই পুনঃ তদন্তের নামে বিএনপি যদি বিডিআর হত্যাকাণ্ডের এই বিচারগুলো যথাযথভাবে করতে না পারে, সেটি হবে বিএনপির জন্য চরম ব্যর্থতা। এই ব্যর্থতা কখনো এদেশের জনগণ মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারে না। পার্শ্ববর্তী রাষ্ট্রের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ডক্টর শফিকুর রহমান। সেজন্য তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আবারও দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি আসলে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপির নেতৃত্ববৃন্দ এসব বিষয় জানিয়েছে। তবে এসব হত্যাকাণ্ডগুলোর যদি বিচার না হয়, সেটি তাদের জন্য দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। বাংলাদেশকে পাশের দেশের অঙ্গরাজ্য বানাতে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বললেন রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করা, দেশের সীমানা অরক্ষিত করা এবং পাশের দেশে যেন এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে পারে এমন একটি পরিকল্পনা ছিল তাদের। সেই পরিকল্পনার অংশ হিসেবে জামাতের সফল মন্ত্রী নিজামী মুজাহিদ সহ 11 জনকে বিচারের নামে ফাঁসি রশিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। বিডিআর বিদ্রোহের মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবি এবং নিহত পরিবারের স্মরণে আজ জামাতের আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন তিনি। রফিকুল ইসলাম খান আরও জানান, জামাত বাংলাদেশের একটি অপ্রতিদ্বন্দ্বী আদর্শিক শক্তি। দমনপীড়নের মাধ্যমে কোনো আদর্শিক শক্তি নিশ্চিহ্ন করা যায় না, জামাতকেও যায়নি। পিলখানা হত্যাকাণ্ড করে তারা বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু তারা সেই বিষয়টি পারেনি। তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হিসেবে কাজ করেছে। সেজন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কখনোই তাদের এই ব্যাপারগুলোতে আমরা কখনোই ধরনের কর্মকাণ্ড করতে দেইনি। কিন্তু আগামীতে তারা যদি আবারও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যায়, সেটি জামাত ইসলাম বাধা দেবে। নতুন যে কোনো সরকারে আসুক না কেন, তারা আগামীতে সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আবারও কাজ করতে চায় এবং এই কাজের মাধ্যমেই তারা দেখিয়ে দিতে চায় বাংলাদেশকে তারা কিভাবে এগিয়ে নেবে। পদত্যাগ করেছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ সাজ্জাদ আলী। আজ 25শে ফেব্রুয়ারি বেলা 12:30টার দিকে তিনি পদত্যাগপত্র পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন। ডিএমপির 38তম পুলিশ কমিশনার হিসেবে 2024 সালের 21শে নভেম্বর শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে 2 বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পেশাদারিত্ব দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুনাম
অর্জন করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী 1986 সালের 21শে জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন আরম্ভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিতে দায়িত্ব পালন করেন। পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপির পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিআইজির পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজি দায়িত্ব সফলভাবে পালন করেছেন। 2016 সালে 3 নভেম্বর তার বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। অবশেষে তাকে শেখ হাসিনা সরকার সেখান থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাকে আবার সসম্মানে 2 বছর চাকরিতে ফেরত এনেছিলেন।